1991 সালের 29 এপ্রিল ইতিহাসের ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল চট্টগ্রাম কক্সবাজার উপকূলে। এক রাতে প্রাণ হারিয়েছিল 1,30,000-এরও বেশি মানুষ, গৃহহীন লক্ষাধিক। ঘন্টায় 250 কিলোমিটার বেগের সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বিমূঢ় করে দিয়েছিল গোটা দুনিয়াকে। চট্টগ্রাম কক্সবাজার উপকূল হয়ে গিয়েছিল লণ্ডভণ্ড। বিলিয়ন ডলারের সম্পদ স্রেফ উড়ে গিয়েছিল। ভয়াবহ সেই ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। কিন্তু ঘূর্ণিঝড়ের পর চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান। কিন্তু কেন? ঘূর্ণিঝড়ে $3 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ। আজ থেকে 35 বছর আগের হিসেবে অঙ্কটা রীতিমতো অকল্পনীয়। ওই সময় বাংলাদেশের বার্ষিক বাজেট কতই বা ছিল? সাকল্যে 12 থেকে 15,000 কোটি টাকা। এমন একটা দেশের জন্য $3 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি ছিল ভয়াবহ মাত্রারই। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ ও গবাদি পশুর শবের সারির সঙ্গে যুক্ত হয় ক্ষুধার্ত ও গৃহহীন মানুষের হাহাকার। ঘূর্ণিঝড়ে ঘরহারা হয়েছিল প্রায় 1 কোটি মানুষ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেশের বাকি অংশ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। 1991 সালের 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে। রাডার ও টেলিযোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায়। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর অনুপযোগী হয়ে পড়ে জলোচ্ছ্বাসের কারণে। 29 এপ্রিল রাতের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে 20 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছিল চট্টগ্রামের উপকূল। বাংলাদেশের একটা প্রজন্মের মানুষের স্মৃতিতে একটা দৃশ্য আজও জ্বলজ্বলে। কর্ণফুলী সেতু 2 টুকরো, এর ওপর আছড়ে পড়েছে নৌবাহিনীর বিশাল এক ফ্রিগেট। এখন আসি কেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান চাকরি হারিয়েছিলেন সে কথায়। তারা চাকরি হারিয়েছিলেন রাষ্ট্রের সম্পদ রক্ষায় তাদের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত গাফিলতির কারণে। ঘূর্ণিঝড় হঠাৎ করেই আঘাত হানেনি। সে সময় পত্রিকা ঘেঁটে দেখা যায় 1991 সালের 23 এপ্রিল বঙ্গোপসাগরে প্রথম লঘুচাপ চিহ্নিত হয়েছিল। শক্তি সঞ্চয় করে 27 এপ্রিলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। খুব অল্প সময়ের মধ্যেই, বলা ভালো 27 এপ্রিল মধ্যরাতেই সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। 28 এপ্রিল সকালের মধ্যেই সেটি হারিকেনের ভয়াবহ শক্তি সঞ্চয় করে। সে সময় বাংলাদেশের বিমান বাহিনী প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ, আর রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা ছিলেন নৌবাহিনী প্রধান। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘূর্ণিঝড় প্রবল রূপ নেওয়া সত্ত্বেও তারা বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্পদ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। ঘূর্ণিঝড়ের ওই সময় চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর, যেটি এখন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তাতে রাশিয়া থেকে সদ্য আমদানি করা কয়েকটি হেলিকপ্টার কন্টেইনারে রক্ষিত ছিল। হেলিকপ্টারগুলো এতটাই নতুন ছিল যে সেগুলোর অ্যাসেম্বলিংও শুরু করতে পারেননি বিমান বাহিনীর প্রকৌশলীরা। এর চেয়েও সাংঘাতিক বিষয় হলো চট্টগ্রামের বিমান ঘাঁটিতে পার্ক করা ছিল 40টির মতো যুদ্ধবিমান। 29 এপ্রিল রাতের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সেই যুদ্ধবিমানগুলো স্রেফ খড়কুটোর মতো উড়ে যায়। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সেই যুদ্ধবিমানগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। অনেকেই বলেন 1991 সালের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে উঠতে বিমান বাহিনীকে বহু বছর অপেক্ষা করতে হয়। কর্ণফুলী সেতুকে 2 টুকরো করে দিয়েছিল নৌবাহিনীর ফ্রিগেট, সে কথা শুরুতেই বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরে নোঙর করা ফ্রিগেট সহ কিছু যুদ্ধজাহাজ কাগজের নৌকার মতোই উড়ে গিয়ে এদিক সেদিক পড়েছিল। এতটাই ভয়াবহ ছিল সেই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঠিক পরেই যখন ক্ষয়ক্ষতিগুলো চিহ্নিত হয়, তখনই প্রশ্ন ওঠে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হয়ে থাকা হাজার হাজার কোটি টাকার যুদ্ধবিমান, হেলিকপ্টার ও যুদ্ধজাহাজগুলোকে কেন সেখান থেকে নিরাপদে সরিয়ে আনা হয়নি। তোলপাড় শুরু হয় গোটা দেশে, লেখালেখি শুরু হয় পত্রপত্রিকায়। 1991 সালের ঘূর্ণিঝড়ের ওই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসের এক রাজনৈতিক সন্ধিক্ষণের সময়। 1990 সালের ডিসেম্বরে এক গণঅভ্যুত্থানে পতন ঘটেছিল হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের। দেশের অস্থায়ী রাষ্ট্রপতি তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। 27 ফেব্রুয়ারির 5ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সদ্যই সরকার গঠন করেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিলেও দেশে তখনও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শাহাবুদ্দিন আহমেদ নির্দেশ দিলেন বিমান বাহিনী ও নৌবাহিনীর ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করার। 1 মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে 2 বাহিনী প্রধানের গাফিলতি ও অবহেলার প্রমাণ পায় কমিটি। সে সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়েও আরও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তাদেরও পৃথকভাবে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতিদের তদন্ত কমিটিও 2 বাহিনী প্রধানের গাফিলতির প্রমাণ পায়।
দুই কমিটির তদন্ত মিলে যাওয়ায় 1991 সালের 4 জুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল মমতাজউদ্দিন আহমেদ ও রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিনতম সময় ছিল 1991 সালের ঘূর্ণিঝড়। অর্থনীতি ও সম্পদের ক্ষয়ক্ষতি সামলানোর পাশাপাশি আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা দুনিয়া বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে সেই সাহায্য মানুষের হাতে পৌঁছানোই ছিল কঠিনতম কাজ। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিধ্বস্ত অবস্থায় ছিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিজেদের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেছিল। এগিয়ে এসেছিল মার্কিন সেনাবাহিনী। অপারেশন সি অ্যাঞ্জেল নাম দিয়ে সে সময় শুরু করা হয়েছিল ত্রাণ ও পুনর্বাসন অভিযান। এখনও পর্যন্ত অপারেশন সি অ্যাঞ্জেল দুনিয়ার সবচেয়ে বড় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হিসেবে পরিচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্ষয়ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিল। তবে বিমান বাহিনী ও নৌবাহিনীর সেই ক্ষতি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফেলে দিয়েছিল বড় এক ঝুঁকির মধ্যে।